দেশে গরিব মানুষের সংখ্যা ভয়ঙ্করভাবে কমে গেছে। প্রকৃতপক্ষে দেশে গরিবই প্রায় নেই বললেই চলে। কথাটা শুনে কি চোখ কপালে উঠল, নাকি পাগলের প্রলাপ বলে হাসতে শুরু করলেন? না, বিষয়টা এখন আর খুব হাসির খোরাক হয়েই থাকছে না। কারণ এরকমই একটা হিসেব সম্প্রতি প্রকাশ্যে এনেছে আমাদের নীতি আয়োগ। কি সেই দাবি, আর কি তার ভিত্তি, আর কেনই বা এই রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা? কি বলছে অন্য সব আন্তর্জাতিক সমীক্ষা রিপোর্ট, তা নিয়েই তৈরি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি। বিষয়টি নিয়ে আপনার সুচিন্তিত মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই দেখুন এই পুরো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। রাম মন্দির উদ্বোধনের এই শোরগোলের মধ্যে উন্নয়ন, বেকারত্ব, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের নজিরবিহীন দাম বৃদ্ধি, এসব নিয়ে কোনো আলোচনা করা বা প্রশ্ন তোলা এখন কার্যত অন্যায় কাজ বলেই শাসক ভক্তরা মনে করছেন। একসময় মহেঙ্গাই কি মার, আব কি বার মোদী সরকার স্লোগান দেওয়া মানুষরা এখন এসব কথা তুললেই রে রে করে তেড়ে আসেন। তবে এর মধ্যেই মোদী সরকার কতটা জনদরদী তার কিছু রিপোর্ট তো অন্ধভক্তদের হাতে তুলে দিতেই হবে। না হলে বিশ্ব ব্যাংক, IMF বা আন্তর্জাতিক স্তরের সব সমীক্ষা রিপোর্টে মোদী সরকারের যে চিত্র বারবার উঠে আসছে, তার পাল্টা কিছু বলা যাবে কি করে? আর তাই সম্প্রতি সামনে আনা হয়েছে এক বিচিত্র রিপোর্ট। কেন এই রিপোর্ট অনন্য সেই প্রসঙ্গে আসার আগে বরং কি বলা হয়েছে এই রিপোর্টে তা এক ঝলক দেখে নেওয়া যাক। খুব সরল করে বললে নীতি আয়োগের এই রিপোর্টে বলা হয়েছে মোদী সরকারের আমলে গত 9 বছরে দেশের 24,82,00,000 মানুষ দারিদ্র্যের কবল থেকে বেরিয়ে এসেছেন। নীতি আয়োগের দাবি দেশে আর মাত্র 11% মতো গরিব মানুষ রয়েছেন। এর মানে দেশের 140 কোটি মানুষের মধ্যে এখন গরিবের সংখ্যা মাত্র 15 কোটি। এই রিপোর্ট দেখিয়ে অন্ধভক্তরা এখন তাথই নাচবেন বই কি। এবার আসুন কেন এই রিপোর্টকে অনন্য বলা হচ্ছে সেই প্রসঙ্গে। কারণ এরকম একটা সমীক্ষা কতজনের উপর করা হয়েছে, মানে যাকে সমীক্ষার স্যাম্পল সাইজ বলা হয়, তারই কোনো উল্লেখ নেই এই রিপোর্টটিকে কে স্বীকৃতি দিল সেই প্রশ্নটিরও। যেমন এই ধরনের সমীক্ষা রিপোর্ট সাধারণত বিশ্ব ব্যাংক বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর শিলমোহর থাকে। এর আগে মনমোহন সিংয়ের UPA সরকারের আমলে এরকম একটি সমীক্ষায় বলা হয়েছিল তাদের আমলে দেশের 27 কোটি মানুষকে দারিদ্র্যের কবল থেকে বের করে আনা হয়েছে। সেই সমীক্ষায় শিলমোহর দিয়েছিল খোদ বিশ্ব ব্যাংক। কিন্তু এবারের এই সমীক্ষা সরকার নিজেই করে নিজের ঢাক পেটাতে শুরু করে দিল। মানে আমি বলছি আমি দুর্দান্ত কাজ করেছি, অন্যরা কে কি বলল তা থোড়াই কেয়ার। তবে বিচিত্র নজির আরো আছে। তা হলো এই সমীক্ষায় গরিব কম দেখানোর তাগিদে দারিদ্র্য মাপার স্বীকৃত মাপকাঠি বদলে ফেলা হয়েছে। মানে ধরুন কোন গরিব মানুষ সরকারি প্রকল্পের সাহায্য নিয়ে বাড়িতে শৌচালয় করেছেন, তাই তিনি আর গরিব নন বলে এই রিপোর্টে ধরা হয়েছে। মানে তার রোজগার কমে গেলে বা দুবেলা ঠিক মতো খেতে না পেলেও তিনি আর গরিব নন, কারণ তার বাড়িতে সরকারি টাকায় একটি শৌচালয় তৈরি হয়েছে। খুব অবাক কাণ্ড নয় কি? তবে অবাক করার মতো আরো মাপকাঠিতে মাপা হয়েছে এই গরিবী। যেমন ধরুন কোনো গ্রামে 5টি বাড়িতে ইলেকট্রিক কানেকশন আছে, আর তাহলেই এই গোটা গ্রামের সব মানুষই গরিবীর তালিকা থেকে বেরিয়ে গেলেন। হাসছেন, কিন্তু ঠিক এরকমই হয়েছে এই রিপোর্টে। আর তা নিয়েই নাচানাচি শুরু করেছেন অন্ধভক্তরা। কি বলবেন একে? এবার বুঝতে পারছেন কেন মাপকাঠি বদলে ফেলা এই সমীক্ষাকে স্বীকৃতি দেয়নি বিশ্ব ব্যাংক বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা। তবে এসবের পাশাপাশি মোক্ষম কথাটি তুলেছে বিরোধীরা। মানুষের রোজগার যদি সত্যিই বাড়ে, তারা যদি গরিবী থেকে বেরিয়ে আসেন এবং একটি সম্পন্ন হন, তবে তো অর্থনীতির সাধারণ নিয়মেই বাজারে কেনাকাটার পরিমাণও বাড়বে, বিক্রি বাড়বে তেল, সাবান, শ্যাম্পু, বিস্কুটের মতো খুব সাধারণ কম দামি জিনিসেরও। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সাধারণ মানুষের কেনাকাটা বৃদ্ধির হার তো বাড়েইনি, বরং কমে গিয়েছে অনেকটা। যেমন কেনাকাটা বৃদ্ধির হার গত বছরে ছিল 7.1%, এবার তা কমে হয়েছে 4.4%।
তাহলে আমজনতা গরিবী থেকে বেরিয়ে এসেছেন না আরো গরিব হয়েছেন? কোনটা ঠিক? বিরোধী শিবির আরো বলছে, দেশে এখন যদি গরিবের সংখ্যা মাত্র 15 কোটি হয়, তাহলে সরকারকে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিতে হচ্ছে কেন? अगर गरीबों की संख्या घट गई है तो कंजम्पशन मतलब उपभोग लगातार घट क्यों रहा है? आज आप और हम अगर ज्यादा पैसा हाथ में आता है तो खर्चा करते हैं, लेकिन लगातार उपभोग इस देश में घट रहा है। अगर सरकार की माने और गरीबी की दर 11.7% पर आ गई है, तो सरकार 11.7% का मतलब हुआ कि इस देश के 140 करोड़ में करीब सिर्फ 15 करोड़ गरीब रह गए। तो सरकार की क्या मजबूरी है? किस मजबूरी के तहत आपको 80 करोड़ लोगों को मुफ्त का राशन देना पड़ रहा है? और यहीं से साजिश की भी शुरुआत होती है और अभी उसके बारे में बात कर लेते हैं। नीति आयोग ने किस थर्ड पार्टी से यह आकलन कराया? क्या इसकी पुष्टि आईएमएफ ने, क्या इसकी पुष्टि वर्ल्ड बैंक ने, क्या इसकी पुष्टि किसी थर्ड पार्टी ने की? और अंत में सबसे बड़ी समस्या इस जुमले के साथ यह है कि नीति आयोग ने गरीबी नापने के जो स्थापित मानक है, जो स्थापित मापदंड है, जो क्राइटेरिया है, जो दुनिया भर में इस्तेमाल होता है, उससे हटकर 12 मानकों पे गरीबी नापी गई है। और ये कितनी विचित्र और कितनी विडंबना की बात है कि उन मानकों में से ज्यादातर मानक वो हैं जो सरकार की फ्लैगशिप योजनाओं पर आधारित है। উত্তর দেবেন আমজনতা। কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে, সেটি হলো এই গোজামিলের রিপোর্ট দেখিয়ে ভোটের পরে 80 কোটি হতদরিদ্র মানুষের মুখের গ্রাসটা কেড়ে নেওয়া হবে না তো? কারণ পাড়ায় 5 জনের বাড়িতে বিদ্যুৎ থাকলে আপনার আবার বিনামূল্যের খাবার দরকার কি? প্রশ্ন তুলতেই পারেন, চলতি বছরের বিশ্ব ক্ষুধা সূচকে ভারতকে 125টি দেশের মধ্যে 111 নম্বরে নামিয়ে আনার কৃতিত্ব কে নেবে? 2014 সালের ওই সূচকে ভারতের অবস্থান ছিল 55 নম্বরে। এরপরেই মোদি জমানা আসতেই অর্থাৎ 2015 সাল থেকে প্রতি বছরেই ধাপে ধাপে নেমেছে ভারতের অবস্থান। কেন বেকারত্ব নিয়ে বিশ্ব ব্যাংকের 2022 সালের রিপোর্ট বলছে এবছরে ভারতের তরুণদের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 23.22%, যা নজিরবিহীন? কেন রাষ্ট্রপুঞ্জ বা ইউনাইটেড নেশনের সমীক্ষা বলছে ভারতের 74% মানুষের, মানে প্রায় 100 কোটি লোকেরই পুষ্টিকর খাবার কিনে খাবার মতো সামর্থ্য নেই? মানে আমাদের প্রতি 4 জনের মধ্যে 3 জন দেশবাসী যথেষ্ট পুষ্টিকর খাবার পান না। অথচ তারা কিন্তু মোদী সরকারের নীতি আয়োগের নিরিখে আর গরিব নন। আপনার মন্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। শাসকের তাবেদারির সাংবাদিকতার বাইরে গিয়ে এরকম আরো ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আপনার এই ছোট্ট কাজটি স্বাধীন সাংবাদিকতাকে আরো শক্তি যোগাবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।